নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কী কারণে এ রাজ্যের সাধারণ কর্মচারীরা সব থেকে কম মাইনে পান? সরকারি কর্মচারীদের কথা ছেড়ে দিন, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এত নিম্ন হারে ডিএ দেওয়া হয় সরকারি কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের। কিন্তু সাধারণ মানুষ, সাধারণ কর্মচারী, প্রাইভেট সেক্টর, সরকারি কন্ট্রাকচুয়াল সমস্ত ক্ষেত্রে এত কম মাইনে কেন? কোনোদিন প্রশ্ন করেছেন? কোনোদিন দেখেছেন সর্বাধিক প্রচারিত দৈনিক কিংবা টক শোগুলোতে এটা নিয়ে কথা বলতে? একজন পরিযায়ী বাঙালি যখন বাংলার বাইরে চাকরি করতে যান, তিনি ন্যূনতম বেতন পান 30,000 টাকা। এই পশ্চিমবঙ্গে তিনি কাজ করতে গেলে 7, 10, 15 হাজারের মধ্যে তার মাইনেটা আটকে যায়। একজন প্যারা টিচার, তিনি যখন এই পশ্চিমবঙ্গে কাজ করেন, সরকারের, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তার টাকা পাওনার টাকাটাও পর্যন্ত পান না। অর্থাৎ তিনি প্রাইমারিতে হলে 10,000 টাকা, আপার প্রাইমারিতে হলে 13,000 টাকা, যেখানে হরিয়ানাতে সেই মাইনেটাই 45,000 কিংবা দিল্লিতে সেটা 55,000। এ রাজ্যের প্যারা টিচাররা পান 10,000 কিংবা 13,000 টাকা। একজন সিভিক ভলেন্টিয়ারকে 9,500 টাকা দিয়ে তার জীবনটাকে শেষ করে দেওয়া হয়, যেখানে একজন কনস্টেবল হলে তিনি, তার মাইনেটা হয়ে যেত 30,000-এর আশেপাশে। অথচ বাঙালি প্রতিবাদ করে না কেন? প্রতিবাদ কোন জায়গাটা আটকায়, কোথায় আটকায়? সরকারি কর্মচারীরা কেন ডিএ নিয়ে খুল্লা তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হতে পারেন না? কোথায় অসুবিধে? কোথায় প্রতাপ নায়করা কী কারণে নিজেদের শক্তিটাকে আহরণ করে রেখেছেন? প্রশ্নগুলো আমাকে মাঝে মাঝেই ভাবায়। ধরুন, সাম্প্রতিককালে পরিযায়ী বাঙালিরা বাংলায় ফিরলে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি 5,000 টাকা করে ভাতা দেব। এই স্পর্ধাটা তার কোথা থেকে আসে? একজন পরিযায়ী বাঙালি ঝাড়ু দিতে গেলেও আজকে রাজ্যের বাইরে হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে গেলে তিনি 30 থেকে 35,000 টাকা মাইনে পান। তাকে বাংলায় ফেরার জন্য 5,000 টাকার নির্লজ্জের মতো অফার করেন একটা রাজ্য সরকার। কেন বাঙালি প্রতিবাদ করেন? আমি এই প্রশ্নটা আমাকে বারবার করে ভাবাই যে লোয়েস্ট পেড কর্মচারী কেন পশ্চিমবঙ্গে? ভেবে দেখেছেন কখনো এভাবে? আপনার ঘরে যে সন্তানটা বড় হচ্ছে, সেই সন্তান সরকারি চাকরি পাবে না কেন? 5.5 লক্ষ থেকে 6 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দিয়েছেন। তৃণমূল নেতাদের ধরলে কন্ট্রাকচুয়াল চাকরি, তাও 10 থেকে 15,000 টাকার বেশি মাইনে হবে না। কোনো দিন ভেবে দেখেছেন এভাবে যে এই স্পর্ধাটা একটা সরকারে আসে কোথা থেকে, কী কারণে আসে? আমি এই বিষয়টা নিয়ে আজকে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলছিলাম। আমরা এই নিয়ে বিভিন্ন প্রতিবেদন আপনাদের কাছে করব। কেন এ রাজ্যের, ছেড়ে দিন, এ রাজ্যের সাধারণ মানুষকে সবথেকে বেশি বিদ্যুতের দাম দিতে হয়, এ রাজ্যের সাধারণ মানুষকে সবথেকে বেশি পেট্রোল ডিজেলের দাম দিতে হয়, এ রাজ্যের সাধারণ মানুষকে জিএসটিতে রেট কমার পর সারা ভারতবর্ষে সমস্ত রাজ্যে জিএসটির ওই যে ছাড়টা পাওয়া গেছে তারা পান, এই পশ্চিমবঙ্গের মানুষ পান না। এ রাজ্যের সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের যেসব সুযোগ সুবিধে পাওয়ার দরকার, হেলথ সার্ভিস থেকে শুরু করে, সেগুলো কোনোটাই দেওয়া হয় না। সেই রাজ্যের বাঙালি যখন বাংলার বাইরে চাকরি করতে যায়, সেই সংখ্যাটা যখন 60 থেকে 65 লক্ষ হয়, সেই বাঙালিকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ফিরে এসো, 5,000 টাকা দিব। কোথায় গণ্ডগোল, কোথায় সমস্যা? ভাস্করবাবুর মুখ থেকে শুনুন সরাসরি যে প্রশ্নটা করেছিলাম ভাস্কর ঘোষকে, কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে, শুনুন। আমরা ট্রেড ইউনিয়নের কথাই বলি, এবং যে কথাটা আপনি বললেন যে বাঙালিকে সস্তা শ্রমিকে পরিণত করা হয়েছে, এটা কিন্তু ট্রেড ইউনিয়ন মুভমেন্টের কথা। এই কথাগুলো এই বাঙালিদের সামনে তুলে ধরার কথা ছিল কিন্তু যে সর্বভারতীয় ট্রেড ইউনিয়নগুলো আছে তাদের। কিন্তু দুঃখের বিষয়, তারা কিন্তু আবার সংগ্রামী যৌথ মঞ্চকে ট্রেড ইউনিয়নের স্বীকৃতি দিতে রাজি নয়। তার কারণটা হচ্ছে একটাই, যে আমরা যেহেতু কোনো দলীয় রাজনীতির ঘণ্টিটা ধরে টং টং করে বাজাই না। এবার আসি আরেকটা, আমি একটু পিছনের দিকে যাই। আমি যদি ভুল না বলে থাকি, গোটা ভারতবর্ষকে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট শিখিয়েই ছিল বাঙালিরা। অথচ সেই বাংলাতেই শ্রমিকরা, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা, সংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা সব থেকে বেশি শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, তাদের অধিকারগুলো সব থেকে বেশি সংকুচিত। অথচ অন্যান্য সারা ভারতবর্ষে সেই অধিকারগুলো অনেকটা সুরক্ষিত, যেখানে ট্রেড ইউনিয়নের এত কৌলিন্য নেই, কিন্তু এফেক্টিভনেস আছে। আমার মতে এর কারণ হচ্ছে একটাই, যে এখানকার ট্রেড ইউনিয়ন গুলো সম্পূর্ণরূপে দলীয় রাজনীতির কাছে বিক্রি হয়ে যাওয়া। এবার এই যে সরকার এসেছে, এই সরকার তো ট্রেড ইউনিয়নের অধিকারগুলোকেই কেড়ে নিয়েছে, একদম শেষ করে দিয়েছে। এক একটা ইউনিটে 50টা করে গোষ্ঠী, তারা শুধু কাটমানি নিতে ব্যস্ত। ধরুন, আমি যে শহরে থাকি সেখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আছে, সেখানে কেন্দ্রীয় হারে মোটামুটি ধরুন 21,000 22,000 টাকা করে মিনিমাম স্যালারি দেওয়া হয়, কিন্তু ওখানে
নিয়ম হচ্ছে যে যত অস্থায়ী কর্মচারী ঢোকেন ডিএসপিতে তাদের প্রত্যেককেই তৃণমূল দলটার যে ট্রেড ইউনিয়ন আছে তাদের মাধ্যমে ঢুকতে হয়, এবং তারা কেউ হাতে 21,000 22,000 টাকা বেতন কিন্তু পায় না, পায় তার অর্ধেক, বাকিটা হচ্ছে পার্টি ফান্ডে ওই ইয়েটা চলে যায়। সেখানে ঋতুব্রত বাবুরা আসেন মাঝে মাঝে, ওই মানে আছেন যদি আমি ওর নামটা ভুলে যাচ্ছি আর কি, ওদের ট্রেড ইউনিয়নের, তারা এসে পুরো তোলা তুলে নিয়ে যান। বর্তমানে ট্রেড ইউনিয়নটা হয়ে গেছে একটা তোলাবাজির একটা বড় আখড়া। ওটা ভারত পশ্চিমবঙ্গে যদি দেখেন, অসংগঠিত ক্ষেত্রে যারা ট্রেড ইউনিয়নের মানে অসংগঠিত ক্ষেত্রে যারা কর্মচারী আছেন বিভিন্ন কলকারখানায় কাজ করেন, তাদের বেতনের 50% থেকে পয়সা হচ্ছে এই ট্রেড ইউনিয়নগুলো কাটমানি হিসেবে নিয়ে চলে যায়। এবার দ্বিতীয় যে জায়গাটাতে আপনি এলেন, যে সারা ভারতবর্ষের একটা চিত্র শ্রমের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্পূর্ণরূপে উল্টো। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে ক্রাইসিসটা। পশ্চিমবঙ্গে সরকারের স্থায়ী পদে নিয়োগ নেই, কলকারখানা নেই, কর্মসংস্থানের জায়গাগুলো একদম সংকুচিত, যে কারণে পশ্চিমবঙ্গের ভিতরে যে কাজ করবে সেই জায়গাগুলো একটা পদ সৃষ্টি হলে তার জন্য 50 জন অপেক্ষা করে বসে আছে। স্বাভাবিকভাবেই এত যখন ক্রাইসিস হয় তখন তার লেবারের মানে লেবারটা সস্তা হতে থাকে, বাধ্য হয়ে পশ্চিমবঙ্গের মানুষজনকে বাইরে যেতে হচ্ছে। এমন এমন অনেক অনেক সেক্টর আছে, অনেক অনেক রাজ্য আছে যেখানে পশ্চিমবঙ্গের গায়ে গতরে খাটা লেবার ছাড়া সেই শিল্পগুলো একদম অচল, চলবে না। আপনি মুম্বাইয়ের যদি জরি কারখানা দেখেন, কারখানাগুলো দেখেন, বা অন্ধ্রপ্রদেশ বলুন, তামিলনাড়ু বলুন, বা কেরালা বলুন, সেখানকার চাষবাস বলুন, এগুলো চলবে না। ওখানকার হোটেল শিল্পগুলো পশ্চিমবঙ্গের এই শ্রমিক ছাড়া ওখানে চলবে না। এখান থেকে দ্বিগুণ বেতন পাই ওখানে। এখানে যেখানে একটা রেস্টুরেন্টে কাজ করে 10,000 টাকা পায়, ওখানে গেলে পরে সেটা 30,000 টাকা হয়ে যায়। আমাদেরই স্টুডেন্ট গত পরশু দিন সে আমার স্কুলে দেখা করতে এসেছিল, ওই কলকাতা মেট্রো রেলের সম্প্রসারণে কাজ করছে, জেসিবি চালাচ্ছে, জেসিবির অপারেটর। তা এখানে 15,000 টাকা পাই, তামিলনাড়ুতে গেলে ওর থেকে কম সময় কাজ করে সে 30,000 টাকা পাবে। এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, অথচ তামিলনাড়ুতে কিন্তু দ্রব্যমূল্য যে পশ্চিমবঙ্গের থেকে বেশি তা নয়, বরং বরং উল্টোটা, তামিলনাড়ুর ইনফ্লেশন পশ্চিমবঙ্গের থেকে কমই থাকে। আপনি যদি বিগত অন্তত 6 মাস 7 মাসের হিসেব কষেও দেখেন তাহলেও তাও দেখতে পাবেন। এর কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই ব্যাপারটাকে একদম কৃত্রিমভাবে সস্তা করে রেখে দেওয়া হয়েছে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেহেতু কর্মসংস্থানের সেইভাবে কোনো সুযোগ নেই, সরকারের পক্ষ থেকে যেহেতু নিয়োগ নেই, বেসরকারি ক্ষেত্রে কোনো লগ্নি নেই, কোনো মানে কর্মসংস্থান সৃষ্টির কোনো জায়গা নেই, সেই জন্য ক্রাইসিসটা, লেবার ক্রাইসিসটা অনেক বেশি বলে এখানে শ্রম সস্তা। বাঙালিদেরকে বাধ্য হয়ে যেতে হচ্ছে ওখানে। এবং এই বাঙালিরা যখন যাচ্ছে, এই বাঙালিদের নাম করে এপার বাংলার বাঙালিদের নাম করে ওপার বাংলার বাঙালিরা আসছে, নিয়ে এপার বাংলার বাঙালিদের মুখোশ পরে নিচ্ছে। সেই বাংলাদেশিরা যখন ওখানে লাঞ্ছিত হচ্ছে গিয়ে, তখন এখানকার তৃণমূল বলছে বা এই শাসক দল বলছে যে বাঙালিরা আক্রান্ত হচ্ছে। তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে যে আপনারা 14 বছর ধরে এখানে আছেন, মমতা ব্যানার্জি কোনো জাদুদণ্ড দেখাতে পারলেন না যে বাঙালিদেরকে বাংলার সীমার মধ্যেই কাজ দিতে পারবেন? কেন তাদেরকে যেতে হবে ওখানে? এই জবাবটা তো তাদেরকে আগে দিতে হবে যে বাঙালিদের লাঞ্ছিত যখন হচ্ছেই, এবং সেই লাঞ্ছনে যখন ওনার বুকে একদম মানে শেলবিদ্ধ হওয়ার মতো করে বিঁধছে, তাহলে বাঙালি ছেলে মেয়েদেরকে কেন অন্য রাজ্যে যেতে দিচ্ছেন? এখানেই কাজের ব্যবস্থা করে দিন। ভাস্করবাবু, আপনি অত্যন্ত মূল্যবান একটা প্রশ্ন তুললেন, যে প্রশ্নটা নিয়ে তথাকথিত সকল্ড মিডিয়া একটা অদ্ভুত ভূমিকা পালন করে এই পশ্চিমবঙ্গের মাটিতে দেখেছি। যে আপনি যে প্রশ্নটা তুলেছেন যে এই পশ্চিমবঙ্গের নাম করে বাংলাদেশিরা যাচ্ছে অন্য রাজ্যে কাজ করতে, এবং তারপরে তাদের পুলিশি ডিটেনশন হলে সেটা নিয়ে মিডিয়া চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় শুরু করছে মিডিয়া। অথচ সেই মিডিয়া প্রশ্ন করে না যে এ রাজ্যে যিনি 15,000 টাকা মাইনে পান তিনি অন্য রাজ্যে গিয়ে 30,000 টাকা মাইনে পান কেন? কেন এই সস্তা শ্রম পশ্চিমবঙ্গকে গ্রাস করবে? যথার্থ প্রশ্ন আপনি তুললেন ভাস্কর বাবু। আমি এটা নিয়ে পরবর্তীকালে আপনার সঙ্গে আরো প্রশ্নোত্তরে যাব। এর পেছনের মৌলিক কারণগুলো নিয়ে আমি আলোচনা করবো, কেন বাংলার মানুষের জানা দরকার যে লোয়েস্ট পেড স্টাফ হচ্ছে পশ্চিমবঙ্গে। যেমন সব থেকে কম ডিএ পাওয়া মানুষের সংখ্যা এই এই পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম ডিএ তারা পান। এ রাজ্যের মানুষকে সব থেকে বেশি বিদ্যুতের দাম গুনতে হয়, এ রাজ্যের মানুষকে সব থেকে বেশি তেলের দাম গুনতে হয়। আর এ রাজ্যে আরো একটা জিনিস ভাস্করবাবু আপনাকে উল্লেখ করে দিই, এটা জানিয়ে রাখি, এটা নিয়েও আপনার সঙ্গে কথা বলবো। জিএসটি তে যে জিনিসপত্রের দামগুলো কমেছে সারা ভারতবর্ষে, সেগুলো কিন্তু লোকাল রাজ্য সরকার সেখানে মনিটরিং করছে। অথচ জিএসটির হারে, অর্থাৎ জিএসটি কমানোর ফলে
তার এফেক্ট কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পায়নি। আপনি একটু খোঁজ নিয়ে জানাবেন এগুলো, এটা নিয়ে আমি পরবর্তীকালে এই বিষয় নিয়েও আপনার সঙ্গে কথা বলবো। ভাস্করবাবু, এতক্ষণ সময় আপনি দিলেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা।